কিন্তু আমার একটা চিন্তাধারা হলো যে এমন একটা জাত নিয়ে কাজ করব যেটা আমন, আউশ এবং বোরো ৩ সিজনেই ফলন ভালো আসে। তাতে আমি দেখতেছি এই ধানটা ৩ সিজনেই ফলন ভালো আসবে এবং উচ্চ ফলনশীল। ধানটাও চিকন, ভাত খেতে সুস্বাদু এবং ঝরঝরে। আর এই ধানটাতে আপনার চিটের পরিমাণ খুব কম, চিটের পরিমাণ হয় না বললেই চলে। আসসালামু আলাইকুম। ধান আমাদের প্রধান খাদ্যশস্য। বাংলাদেশের কৃষির সিংহভাগই হচ্ছে ধান চাষাবাদের উপরে নির্ভরশীল। আমাদের দেশে মূলত ৩ সিজনে ধানের চাষাবাদ হয়ে থাকে: বোরো, আমন এবং আউশ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ধানের চাষাবাদ যে সকল এলাকাতে হয়ে থাকে সেই সকল এলাকাতে বোরো এবং আমনের উপরেই বেশি নির্ভরশীল, এবং প্রধান যে উৎপাদনটা হয় ধানের সেটা হচ্ছে এই 2টা সিজনে। তবে যেহেতু আমরা 3টা সিজনে চাষাবাদ করে থাকি, তাই এই 3টা সিজনেই ভালো ফলন হয় এমন একটা ধানের প্রয়োজন আমাদের ছিল। সেই চিন্তাধারা থেকে উত্তর অঞ্চলের জেলা শেরপুরের সদর উপজেলার কামারেরচর গ্রামের আসমাউল মণ্ডল, যিনাকে আপনারা অনেকবার হয়তো আমাদের পর্দায় দেখেছেন, তিনি সেই চিন্তাধারা থেকে 3টা সিজনেই ভালো ফলন আসে এমন একটা ধানের জাত আমাদের সামনে নিয়ে আসছেন আজকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ধান ক্ষেতের পাশে। আমি যতদূর ওনার কাছ থেকে কথোপকথনের মাধ্যমে জেনেছি সেটা হচ্ছে এই ধানের জাতের নাম হচ্ছে খাটো মিনিকেট। এছাড়াও আমাদের যে বাকি 2টা সিজনের কথা আমি বললাম, যে বোরো এবং আমন, সেখানেও ভালো ফলন পাওয়ার জন্য তিনি ফিলিপাইন, বাসমতি এবং ব্ল্যাক রাইস চাষাবাদ করে থাকেন, বা নতুনভাবে নিয়ে আসছেন সুগন্ধি ফিলিপাইনের যে একটা জাত। তো দর্শক, আজকে আমাদের ছুটে চলা আপনাদের সামনে শুধুমাত্র এই কারণে যে আসমাউল মণ্ডলকে আমরা এর পূর্বে বিভিন্ন উন্নত জাতের যে ধানের চাষাবাদে আমরা দেখেছি এবং সেগুলা আপনারা নিয়ে উপকৃত হয়েছেন, আপনারাও চাষাবাদ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছেন, আমরা কমেন্টে জেনেছি, আপনারা ওভারফোনে আমাদেরকে জানিয়েছেন। সেই মানুষটার কাছে আরেকবার ছুটে এসেছি আপনাদের সামনে নতুন কয়েকটি ধানের চাষাবাদ নিয়ে নতুন তথ্য জানানোর জন্য। আশা করছি সঙ্গে থাকবেন এবং পুরো অনুষ্ঠান উপভোগ করবেন ধানের চাষাবাদের উপরে এই তথ্যচিত্র সাহেব আলীর ক্যামেরায়। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসমাউল মণ্ডল ভাই। জি। আমরা কি হাজি আসমাউল মণ্ডল ভাই বলতে পারি কি না? হ্যাঁ, ইনশাল্লাহ বলতে পারেন। আচ্ছা, যাই হোক, হাজি আসমাউল মণ্ডল ভাই কেমন ছিলেন বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিছুদিন আগেই আমরা দেখলাম যে আপনি সম্ভবত ওমরা হজ পালন করেছেন। ওমরাতে গেছিলাম, ইনশাল্লাহ আল্লাহ নিয়েছিল, আমি আল্লাহ তাআলার রহমতে গেছিলাম ইনশাল্লাহ। যাই হোক, আমরা চাইবো যে আল্লাহ পাক হচ্ছে পৃথিবীর সকল মুসলমানদের জীবনে একবার করে হইলেও ওমরা হজ বা হজ পালনের যেন তৌফিকটা দান করেন। এবার আমরা একটু ধান চাষ প্রসঙ্গে আসি। আজকে আপনার হচ্ছে, আমি যেটা প্রথমে বললাম যে আপনি নাকি এমন একটা ধানের আসলে জাত সংগ্রহ করছেন যেটা নাকি একেবারে বোরো, আমন, আউশ 3টা সিজনে ভালো ফলন আসে। এই জাতটা সম্পর্কে একটু বলেন। যে এই জাতটা হচ্ছে আপনার খাটো মিনিকেট। আচ্ছা, আপনি অবশ্যই জানেন, আপনার চ্যানেলের মাধ্যমে আমার কাছ থেকে বাংলাদেশে অনেক মানুষ বীজ নিয়েছে এবং বীজ নিয়ে ভালো ফলনও পেয়েছে। আচ্ছা, রড মিনিকেট, আরও বিভিন্ন প্রকার ধান, এবং প্রত্যেক দিন ফোন দিয়ে বলে যে ভাই আমার ফলনটা ইনশাল্লাহ খুব চমৎকার ফলন হয়েছে, ভাই আপনাকে ধন্যবাদ। মানে এইভাবে যখন বলে আমারও ভালো লাগে, কারণ আমারও এটাই চাওয়া যে আমার কাছ থেকে বীজ নিয়ে যাতে ভালো ফলন ফলাইতে পারে। কিন্তু আমার একটা চিন্তাধারা হলো যে এমন একটা জাত নিয়ে কাজ করব যেটা আমন, আউশ এবং বোরো 3 সিজনেই ফলন ভালো আসে। আচ্ছা, এরকম একটা জাত খুঁজতেছিলাম, কিন্তু অনেক দিন থেকে চেষ্টা করছি, সেটা হয়ে উঠতেছিল না। আমাকে বেনাপুল থেকে এক ভাই গত বছর এই খাটো মিনিকেটে যাত্রা দিয়েছিল, আমি অল্প একটু লাগাইছিলাম, তাতে ভালো ফলন পেয়েছিলাম। আবার গত বুড়োতে 5% জায়গা মাত্র লাগাইছিলাম, 500 থেকে 4 মণ ধান হয়ে গেছিল। আচ্ছা, গত আমনে এইবার আবার ইনশাল্লাহ আল্লাহ দিলে আপনার 60% জায়গা চাষাবাদ করেছে বোরোতে। তাতে আমি দেখতেছি এই ধানটা 3 সিজনেই ফলন ভালো আসবে এবং উচ্চ ফলনশীল। ধানটাও চিকন, ভাত খেতে সুস্বাদু এবং ঝরঝরে। আচ্ছা, এই ধানের একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন তো। আমরা এর পূর্বে আপনার রড মিনিকেট দেখেছি, জি,
পাকিস্তানি রড মিনিকেট দেখেছি, তারপর ইন্ডিয়ান রড মিনিকেট দেখেছি। জি। এটা আপনি বলছেন খাটো মিনিকেট। খাটো মিনিকেট। এটার কেমন বৈশিষ্ট্য ধানের? এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই ধানটার পাশকাঠি অনেক আসে, পাশকাঠি ভালো আসে এবং শীষগুলো অনেক বড় হয়। এক একটি শীষে আপনার 250 থেকে সর্বনিম্ন 250, সর্বোচ্চ 450টা পর্যন্ত ধান থাকে। আচ্ছা। আর এই ধানটাতে আপনার চিটের পরিমাণ খুব কম, চিটের পরিমাণ হয় না বললেই চলে। আমি মনে করছিলাম 500 থেকে আপনার ওইখানে যে 4 মণ ধান পেয়েছিলাম, 4 মণ ধানের ভিতরে আমি মনে হয় 1 কেজি চিটেও পাইনি। তাই? হ্যাঁ, আসলেই কি? হ্যাঁ। এবং আমনে এই আপনার একদম বুড়োর মতো হয়েছিল। বুড়োতে ইনশাল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার ধান আল্লাহ তাআলা দিছে আমাকে। আমরা একটু দর্শকদের যদি দেখাই যে আমরা যেভাবে দাঁড়িয়ে আছি, আসলে ধানের ক্ষেতের মধ্যে হচ্ছে আপনার পুরাটা জায়গা দেখানো সম্ভব হয় না, পানি থাকে, কাদা থাকে, এরকম। তো আমরা যেখানে দাঁড়িয়েছি সেই জায়গাটা যদি একটু ক্যামেরাতে দেখানো সম্ভব হয় তাহলে দর্শক বুঝতে পারবেন যে কি পরিমাণ চকচকে ধান, তাই না? আর একেবারে গোড়ার অংশের দিকে যদি আমরা দেখি, সেটাও কিন্তু গোড়ার অংশটাও টিপলে কিন্তু এর মধ্যে দানা আছে। অর্থাৎ চিটের পরিমাণ হয় না বললেই চলে। আর সবচেয়ে বড় কথা হলো আপনার এই ধানটা কিন্তু আপনি বোরোতে ফলন আসে আপনার 40 থেকে 45 কেজি বোরোতে। আচ্ছা, শতকে। আর আপনি আমনে যে পাইতেছেন এটা 33 শতকে বিঘায় আপনার 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন আসে। এটা আমনে কিন্তু 33 শতকে বিঘায় 26 থেকে 28 মণ, বিরাট ব্যাপার। এটা কিন্তু বিরাট ব্যাপার, কারণ বোরোতে এতটা ধান হয়। আমনে তো 20-22 মণ হইলেও সেটা অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। আর এই ধানটা আপনার আউশেও ভালো ফলন আসে, আউশেও 20 মণ প্লাস থাকে 33 শতকে। আউশেও। দর্শক, আপনারা যারা এই ভিডিওটা এখন দেখছেন তারা একটু এই ভিডিওটা এখানে পজ করে একটু কমেন্ট করে যাবেন যে এমন কোনো ধান এ পর্যন্ত আপনারা পেয়েছেন কিনা যেটা আউশ, আমন এবং বোরো 3টা সিজনেই বাম্পার ফলন দিয়ে থাকে। আমরা জানি যে সবচেয়ে ধান বেশি উৎপাদন হয় হচ্ছে বোরো সিজনে, ফলনটা আসে বোরোতে সবসময় একটু বেশি হয়, আমনে তার সাথে একটু কম হয়। আর আউশে যে ধানগুলো করা হয় সেগুলো নর্মালি হচ্ছে বর্ষার সিজন এসে যায় ওই সময়, ডোবা পুকুরের মধ্যে অনেক সময় আমরা দেখেছি ওরকমের। তো ঘটনা হচ্ছে সেখানে ধানের পরিমাণ একেবারেই কম থাকে। তো এই ধানটা চাষ করলে নাকি বোরোতে তো ভালো হবেই, আমনেও ভালো হবে, আউশেও উনি দাবি করছেন যে 20-22 মণ হবে। এটা একটা কিন্তু অবাক করার বিষয়। আচ্ছা, এখন এই ধানের সাইজটা সম্পর্কে একটু বলি। ধানের সাইজটা আপনার অনেকটাই এই কাটারির মতো। ধানের সাইজটা একদম ছোট এবং চিকন। আচ্ছা, এটার ভাত খেতেও সুস্বাদু এবং ঝরঝরে। আচ্ছা, অর্থাৎ এক কথাই শেষ, আমি সর্বোচ্চ বেস্ট একটা ধান পেয়েছি। সর্বোচ্চ গত আমন সিজনের জন্য আমরা বেস্ট পেয়েছিলাম সেন্টু পাইজাম। আপনি কি সেটার থেকে এটার যদি মার্কিং করেন তাহলে কোনটা আগিয়ে রাখবেন? এটা আমনে আপনার সেন্টু পাইজাম, এই খাটো মিনিকেট এবং ব্রি 103, 3টা সমপরিমাণ ফলন আসবে। আচ্ছা, যদি আমরা ওই ধানটার সাথে শুধু আমনের তুলনা করি, এখানে একটা প্লাস পয়েন্ট হইলো আপনার ওই ধানগুলো চেয়ে এই ধানগুলো একদম আপনার চিকন। আচ্ছা, অনেকেই আছে যে আপনার মিনিকেট, সাধারণ মিনিকেট ওই রকম বাংলাদেশে এভেলেবেল যে চাষ হয় তা হয় না। এটা মোটা ধানটাকে কেটে তারপরে আপনার এই করা হয়, চিকন করা হয়। কিন্তু এই ধানটা একদম আপনার ওই মিনিকেটের চাউলের মতো। আচ্ছা, মানে এইটার কেটে ছোট করার কোনো প্রয়োজন না, এটা কেটে ছোট করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন এই ধানের যে আমরা গাছের যে আকৃতি আমরা দেখতে পাচ্ছি, গাছ আসলে উচ্চতা কতটুকু? এটা কিন্তু আরেকটা বিষয় হলো আপনার ধানটার নাম কিন্তু খাটো মিনিকেট। এটা আমাকে যে ভদ্রলোক দিছে বেনাপোল থেকে আমি নিয়ে আসছি। আপনি জানেন যে বেনাপোলে কিন্তু ওনারা কিন্তু ইন্ডিয়ান জাত ছাড়া ওনারা চাষাবাদ করে না। এটা কিন্তু ইন্ডিয়ান জাত, রড মিনিকেট ইন্ডিয়ান জাত, এই খাটো মিনিকেট ইন্ডিয়ান জাত। আমরা যে ভদ্রলোকে দিছে, এখন খাটো মিনিকেট নামকরণটা কেন হয়েছে ওইভাবে উনি আমাকে বলেও নাই, আর আমি আসলেও একবারে ক্লিয়ারলি জানিও না। তবে ধারণা করতেছি যতটুকু যে এটা রড মিনিকেটের চেয়ে বোরোতে রড মিনিকেটের চেয়ে সামান্য একটু ছোটো হয়, হয়তো বা এই কারণে খাটো মিনিকেট নামকরণ করা হয়েছে। আচ্ছা, কিন্তু আমনে কিন্তু এটা খাটো হয় না। আমনে আপনার দানিগুল বা অন্যান্য যে হাইব্রিড ধানগুলো আছে ওইগুলো সমানোচ্চা হয়। আর সবচেয়ে বড় কথা হলো আপনার এই ধানটা কিন্তু এই আপনার শুয়ে পড়ে না। আচ্ছা, হ্যাঁ, মানে ঝড় বাতাসে মোটামুটি পড়ে যাওয়ার চান্স খুব কম। আচ্ছা, ওর গাছ কিন্তু অনেক শক্তিশালী, রড মিনিকেটের চেয়েও এটা শক্তিশালী। আচ্ছা, এই ধানের যে চাউলের ভাত কখনো খাওয়া হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি আপনার
এর আগে একটা ইয়া ছিল যে আপনার একটা দান জানলেই আমি ওই হয়তো বা ইয়া করে নিই। এখন কিন্তু আপনার অন্তত পক্ষে 3বার আমি চাষ করি। আচ্ছা, আগে প্রথমে নিজে ফলন যাচাই করি, তারপরেই ওইটাকে আমি আপনার ওই ভিডিওর মাধ্যমে প্রচার করি। আচ্ছা, আগে নিজে ফলন না ফলায় এই জিনিসটা আমি করি না। আর এবং কি ভাত খেয়ে সাইরে দেখে তারপরে আমি এইগুলা করি। যাই হোক, তাহলে এটা আমরা যে সর্বশেষ যে সারসংক্ষেপ যদি আসি আমরা এই ধানটা সম্পর্কে, আমাদের এই ধানের কিছু বৈশিষ্ট্য আমরা একটা একটা করে বলি। ধানটা হচ্ছে সরু এবং চিকন। আচ্ছা, আর এবং এটা উচ্চ হচ্ছে, ফলনশীল। উচ্চ ফলনশীল, খাটো সাইজের ধানটা, খাটো size খুব এর। বেশি লম্বা না, সরু না, হইলেও। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে ধানটার পাশকাঠি অনেক ভালো দেয়। হ্যাঁ, আচ্ছা, তারপর আপনার ধানটা শক্তপোক্ত, শক্ত। পড়ে যাওয়ার চান্স নাই। খুব কম পড়ে যাওয়া যাচ্ছে। ফলনের ব্যাপারটা হচ্ছে বোরোতে সর্বাধিক যেটা হয়, বোরোতে আমরা কতটুকু 33% আশা করতে পারি? আপনি 33 শতকে সর্বনিম্ন 28, সর্বোচ্চ 38 এর ভিতরে হবে। সর্বনিম্ন 28, সর্বোচ্চ 38। আমনে আমন হবে আপনার সর্বনিম্ন 25, সর্বোচ্চ 29 এর ভিতরে হবে। আচ্ছা, আউশ অবশ্যই 20 থেকে 22 মণ হবে। 20 থেকে 22 মণ। তো এইটা অর্থাৎ হচ্ছে 3 ফসলেই এটা উচ্চ ফলনশীল, 3 মৌসুমের জন্য উচ্চ ফলনশীল। 3 মৌসুমেই মোটামুটি আপনি অন্যান্য ধানের সাথে কারণ আউশ তুলনা তো করেন। আপনার অন্য যে আউশের ধানগুলো আছে এগুলো কিন্তু আপনার 33 শতকে বিঘায় খুব ভালো হলে 14-15 মণ, তা খুব কঠিন হয়ে যায়। কিন্তু এটা আপনি অনায়াসে 20 মণের উপরে পাইতেছেন। আচ্ছা, তাহলে সেই দিক থেকে আপনি উচ্চ ফলনশীল বলতেই পারেন। হ্যাঁ অবশ্যই। দর্শক, তো এইটা ছিল হচ্ছে আমাদের খাটো মিনিকেট সম্পর্কে আজকের যে আসলে বক্তব্য আমাদের আসমল মণ্ডল ভাইয়ের, এবং ওনার কাছ থেকে যে তথ্য পেলাম এবং বাস্তব সরজমিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্শাল্লাহ আসলেই এটার সেই রকমের কথার সাথে কাজের মিল পাচ্ছি। এখন এর পাশাপাশি আমি যেরকম ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনি আরও কিছু ধানের চাষাবাদ করছেন, হ্যাঁ। তো সেইগুলো সম্পর্কে একটু জানতে চাই। এরপরে আছে আপনার এই যে এই বাসমতি, পাকিস্তানি লং বাসমতি, তারপর আছে এই ফিলিপাইন সুগন্ধি, ব্ল্যাক রাইস। এখানে পাকিস্তানি লং বাসমতি যেটা, এটা আপনার 33 শতকে বিঘায় 24-25 মণ পর্যন্ত আমনে ফলন, বোরোতে ফলন আসে। কিন্তু ওই ধানটা আপনারা কিন্তু আমরা অনেকে অবগত আছি, 1 কেজি চাউল যদি আপনি মার্কেটে কিনতে যান 430 টাকা বর্তমানে দাম নেবে। এখন সেই সুবাদে অনেকেই খাবার জন্য বা শখের বসে ওই বাসমতিটা লাগান এবং ফলনও ভালো। আর পাকিস্তানি লং বাসমতিটা কিন্তু আমাদের বাংলাদেশে যে বাংলামতি এর চেয়ে ডাবল লম্বা। যেহেতু ধানটা আপনার আমাদের যারা চাষাবাদ করি এদের তো 430 টাকা করে চাউল কিনে খাওয়ার কোনো প্রয়োজন নাই। না, একটু করে আমরা যদি চাষাবাদ করি তাহলে বছরে যে খাইতে যে ধানটা লাগে পুরো বিরিয়ানি করতে, মানে মেহমান আসলে মেহমান নিজেরা আসলে, শখের বসে হ্যাঁ ওইটা থেকে হয়ে যায়। অথবা কেউ যদি বাণিজ্যিকভাবেও করি তাও তো করতে পারে। কারণ যদি 24-25 মণ ফলন আসে আমনে, এত চিকন ধান এবং উচ্চ মূল্যের ধান, তো ভালো খারাপ না, এটা বিক্রি করে একটা মোটা অঙ্কে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। হ্যাঁ, এই হচ্ছে আপনার বাসমতি। আর হচ্ছে ফিলিপাইন সুগন্ধি যেটা, এটা আমনে বোরোতে কিন্তু আপনার সুগন্ধি জাতের কোনো উচ্চ ফলনশীল জাত নাই। বোরোতে সুগন্ধি কোনো জাতি নাই। আচ্ছা, এখন ফিলিপাইন সুগন্ধিটা একটা উচ্চ ফলনশীল জাত এবং পোলাও বিরানের যে চাউলগুলা, ওই যে আমরা সাধারণত এই 34 বা চিনি গুঁড়া চাউলগুলা সাধারণত বাজার থেকে ক্রয় করে থাকি, চিনি গুঁড়া এবং 34-এর চেয়ে ওই ধানটার চাউল ছোট হয়। আচ্ছা, ওইটা বিরিয়ানি করে খাইলেও খাওয়া যাবে এবং কি আপনার ভাত রান্না করে খাইলেও খুব চমৎকার স্বাদ লাগে। তার মানে আপনার সুগন্ধ পাশাপাশি ফলন, হ্যাঁ ফলনও ভালো। আর 33 শতকে বিঘায় ওইটা আপনার 25 থেকে 35 মণের ভিতরে ফলন আসবে এটা বোরোতে। আচ্ছা, আর আমনে কিন্তু ওইগুলা একটা কি করতে হবে আপনার। এখানে কিন্তু আমি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার বলতে ভুলে গেছি। এই ধানটা, এই খাটো মিনিকেট ধানটা আমার একটা চিন্তাধারা ছিল যে রড মিনিকেটটা কিন্তু আমনে আপনার 15 থেকে 20 দিনে চারা রোপণ করতে হয়। চারা বই যদি 25 দিনও করে ফেলে সেই ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলন আসে না রড মিনিকেটে। আচ্ছা, কিন্তু কেউ যদি 15 থেকে 20 দিনে চারা রোপণ করতে পারে তাহলে কিন্তু ওটা ফলন আপনার 33 থেকে বিঘায় 20 থেকে 25 মণ আসবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই খাটো মিনিকেটটা 25 থেকে 30 দিনের চারাও যদি রোপণ করে তাতে কোনো ফলনের সমস্যা হয় না। আচ্ছা, তার মানে এটা চারার বয়সের একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তো আমরা ফিলিপাইন সম্পর্কে জানলাম, এরপরে বোধহয় ব্ল্যাক রাইস সম্পর্কে। এরপরে ব্ল্যাক রাইস, আমরা ব্ল্যাক রাইস সম্পর্কে কিন্তু অনেকে অবগত আছি। এটা একটা উচ্চ মূল্যের ধান এবং উচ্চ ফলনশীল ধান।
আর এর ভিতরে বিশেষ কিছু বৈশিষ্ট্য গুণাগুণ আছে, ঔষধি গুণাগুণ। আচ্ছা, অর্থাৎ গুণাগুণের ব্যাপারটাতে পরে যাব। আমার দর্শকদের হয়ে আমার একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, যেহেতু ব্ল্যাক রাইস সম্পর্কে কথা আসলো। জি, জি। দর্শকরা বলতে চায় যে ব্ল্যাক রাইস খেতে নাকি স্বাদ ভালো না, এবং এটা আসলে অন্যরকম লাগে, একটু একটু আলাদা, যেহেতু আমরা সচরাচর যে ধানের চাল খেতে। এখন এইটা মানে কেন চাষ করবে? হ্যাঁ, এটা কেন চাষ করবে এবং এটা বিক্রি করবে কোথায়, এইটা একটু এটা বলবেন। বিক্রি করা মার্কেট প্লেস আছে, কোথায় এটা এখন অনেকেই কিনে নেয়। এবং অন্যান্য দানের চেয়ে ওইটার মন প্রতি 4 থেকে 500 টাকা বেশি বিক্রি করতে পারবে। ফলনটাও কিন্তু আপনার চায়না ব্ল্যাক রাইস এবং ভিয়েতনামি ব্ল্যাক রাইস যদি ভালো ফলন ফলাতে পারে 25 থেকে 30-32 মণ ফলন আসবে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, আর ওই ধানটার বিশেষ কিছু আপনার আগে বিক্রি করার মার্কেট প্লেস ছিল না, এখন অলরেডি মার্কেট প্লেস হয়ে গেছে। যদি কোনো একজন কৃষি উদ্যোক্তা আপনার এই ভিডিওটা দেখার পরে আপনার থেকে বীজ নিয়ে ওটা চাষাবাদ করে থাকে এবং যদি সে বিক্রি করতে চায়, আপনি এটা নেবেন কিনা বা এরকম? হ্যাঁ, অবশ্যই নিব। হ্যাঁ, আমি নিব, অথবা আমি যদি নাও নেই আমি তাকে বিক্রি করে দেব। বিক্রি করে দেব, এটা ইনশাআল্লাহ আল্লাহ দিলা 100% শিওর। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। এবার বলেন ওটা সম্পর্কে। হ্যাঁ, ওইটার যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল আপনার এই কালো জিরাকে কিন্তু মহা ঔষধ বলেছে, অর্থাৎ সকল রোগের মহা ঔষধ। আপনি যদি ব্ল্যাক রাইসকে কালো জিরার সাথে তুলনা করে সকল রোগের মহা ঔষধ বলতে পারবেন। আচ্ছা, এটার ভিতরে আছে হচ্ছে আপনার ডায়াবেটিস মুক্ত, যাদের ডায়াবেটিস আছে এরা কিন্তু এই ব্ল্যাক রাইস চাউলে ভাত খেতে পারবে অনায়াসে, কোনো সমস্যা হবে না। এরপরে এই ব্ল্যাক রাইস চাউলের ভাত খেলে আপনার এই যাদের হৃদরোগ আছে, হৃদপিণ্ড ভালো রাখে। আচ্ছা, ব্ল্যাক রাইস চাউলে ভাত খেলে। এরপরে আপনার এই ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ ক্ষমতায় ব্ল্যাক রাইস চাউলের ভিতরে আছে। এবং আরেকটা বিষয় হলো আপনার স্বামী স্ত্রী যে ফিজিক্যালি সম্পর্কটা, এটাতে টাইম বাড়ায় দেয়। আচ্ছা, যারা এই ওয়ান টাইম ওষুধগুলো খায় ওর পরিবর্তে যদি ব্ল্যাক রাইস চাউল চাষাবাদ করে সারা বছর খেয়ে যায়, অর্থাৎ কালো জিরা যেমন সকল রোগের মহা ওষুধ, এই ব্ল্যাক রাইস চাউলটাকে সকল রোগের মহা ওষুধ হিসাবে সে খাইলে, প্রতিদিনই যদি খায় যায়, তার মানে শরীর আল্লাহ তাআলার রহমতে এই চাউলের মাধ্যমে ভালো থাকবে, এটা 100% শিওর। তার মানে আমি নিজে তার প্রমাণিত। আমরা এটাকে চাউল না বলে ঔষধ বললে বোধহয় সবচেয়ে না, ওষুধ বললে আপনার আমি মনে করি এই ভুল হবে, একটা খারাপ হবে না, ভুল হবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর ওইটা খাইতে একটু খারাপ লাগে বলতে আপনার একটু আঠালো হয়, বা এইগুলা সাদা ভাতের মতো তার ওইটা হবে না, ওইটা যেহেতু কালো একটা আবরণ থাকে, কালো হয় পাত্রা। ওষুধ তো আমরা ভালো লাগার জন্য খাই না, ভালো লাগার জন্য ওষুধকে আমরা ভালো লাগার জন্য খাই, এইটাই ওইটা ওষুধ হিসেবে খাইতে হবে। সেটাই, হ্যাঁ, এই তো দর্শক কথা শুনলেন, মোটামুটি এই ব্যাপারটা ভালো লাগলো যে আমরা বাঙালিরা হচ্ছে যে কোনো খাবারে মিষ্টতা খুঁজি, যেটা একটু মিষ্টি হয় ভালো, ওইটা খেতে পছন্দ করি। খাবার হোক, ফল হোক, সব কিছু। আমরা কিন্তু এরকম একটা ব্যাপার যে আমরা কমলা মালটা খেতে গেলেও চাই যে কোনটা মিষ্টি হয় বেশি, কিন্তু কমলা মালটা কিন্তু বেসিক্যালি তাদের হচ্ছে স্বভাবগত যে ব্যাপার, বৈশিষ্ট্যগত ব্যাপার, সেটাতে একটু টক থাকবে, একটু মিষ্টি থাকবে। তো আমরা যখন বাঙালি মানে ভাত খেতে চাই, তখন একটু সুগন্ধ থাকতে হবে, ঝুরঝুরে হতে হবে, ভালো স্বাদের হতে হবে। সেটা আমরা শুধু ভাত খাওয়ার জন্য এটা চাই, বাট যখন আমরা এটাকে একটা ঔষধ হিসেবে গ্রহণ করতে চাইবো, তখন কিন্তু সেটাকে আমরা যেরকম ঔষধ খাই, কি কোনো ঔষধ তিতা লাগে, কোনো ঔষধ একটু কোষ্ঠ টাইপের লাগে, এরকমের। তো আমরা যখন ঔষধ হিসেবে খেতে চাইবো, তখন কিন্তু আমাদের এই স্বাদের দিকটা একটু ভুলে যেতে হবে, আমাদের সেটা সাদরে গ্রহণ করতে হবে ঔষধ হিসাবে। সেটা যেরকমেরই হোক না কেন খেতে হবে আমাদের, তাতে আমাদের শরীরের জন্য উপকার হবে, তাই না? তো মোটামুটি মণ্ডল ভাই, অনেক কথা হলো, কয়েকটা ধান সম্পর্কে আমরা এবার জানতে পারলাম। আশা করছি অতীতের যে সুনামটা আপনার রয়েছে, এবারে হয়তো তার সুনামটা আরও কয়েক গুণ বাড়বে, যেহেতু আপনি আসলে এটা আসলে বলার অপেক্ষা রাখে না, আল্লাহ পাকের ইচ্ছা। তো যেটা বলতে চাইছিলাম হয়তো বুঝতে পারছেন। তো যাই হোক, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।